যে একেবারে তৎপর পুলিশ এবং রীতিমতো এফআইআর রুজু করা হলো এবং শ্মশানে দেহ সৎকারে বেনিয়মের অভিযোগ। আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করেছিলেন যে ফাইল ওপেন হবে, তদন্ত হবে এবং সেই মোতাবেক আমরা দেখছি আরজিকর কাণ্ডে কড়া অ্যাকশন পুলিশের। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই মামলা রুজু। শ্মশানে দেহ সৎকারের সময় বেনিয়মের অভিযোগ, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে রুজু এফআইআর রুজু করে তদন্তে ব্যারাকপুর পুলিশ। নির্মল ঘোষ, সোমনাথ দেদের বিরুদ্ধে মামলা, সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা রুজু। ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু। জি 24 ঘন্টার হাতে এফআইআর এর কপি, নির্যাতিতার বাবার চিঠি, তাও আপনাদের সামনে রাখছি আমরা। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর না করে সোমনাথ দে গ্রিন করিডর করে মৃতদেহ নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। চিঠিতে লেখেন নির্যাতিতার বাবা, এরপর সামাজিক রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমার মেয়ের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়, এমনটাও চিঠিতে উল্লেখ করেন নির্যাতিতার বাবা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো ঠিক সেই সময় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় এবং দলের অন্য কর্মীরা আমার বাড়িতে আসেন। তারা জোর করে আমার বাড়িতে ঢোকেন এবং মৃতদেহ দ্রুত নিয়ে যাওয়া হয়, এমনটাও একেবারে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য হুমকিও দেন, এমনটাও চিঠিতে লেখেন নির্যাতিতার বাবা। সামাজিক আচার অনুষ্ঠান সম্পন্ন করার আগেই তারা আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান, চিঠিতে লেখেন নির্যাতিতার বাবা। খড়দা থানায় এই অভিযোগই জানান তিনি। শ্মশানে অন্য দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে তারা আমার মেয়ের মৃতদেহ আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী বা অপরাধীদের আড়াল করার লক্ষ্যে প্রমাণ ধ্বংস বা গায়েব করে দেওয়া। আমার ইচ্ছার বিরুদ্ধে পানিহাটি শ্মশানে তৃণমূল নেতাদের দ্বারা আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়। খড়দা থানায় এই চিঠি নির্যাতিতার বাবার। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর না করেই এই অভিযোগগুলো কিন্তু করা হয়েছে, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা। একেবারে নাম ধরে ধরে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। কাদের কাদের বিরুদ্ধে অভিযোগ দেখুন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে রাখছি। নির্মল ঘোষ, তৎকালীন বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ। সোমনাথ দে, প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধে অভিযোগ। সঞ্জীব মুখোপাধ্যায় অর্থাৎ নির্মল সহ এই ত্রয়ীর বিরুদ্ধে একেবারে নাম ধরে ধরে অভিযোগ এবং এফআইআর এ উল্লেখ করেছেন নির্যাতিতার বাবা। কথা বলবো বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের প্রতিনিধি। বিক্রম, নির্মল সহ ত্রয়ীর বিরুদ্ধে একেবারে এফআইআর এ উল্লেখ। আরজিকর কাণ্ডে আরও একটি এফআইআর, এবার কিন্তু রাজ্য পুলিশ সেই এফআইআর করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই। যেটা দেখা গেল পুলিশের তৎপরতা। খড়দা থানায় একটি এফআইআর লজ হয়েছে। মূলত নির্যাতিতার বাবা অভয়ার বাবার যে লিখিত অভিযোগ তার ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে। গত 9ই আগস্ট 2024 সালে মূলত পানিহাটি শ্মশানে কি হয়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু তদন্ত করবে এবার খড়দা থানার পুলিশ, যেখানে একাধিক অনিয়মের কথা উঠে আসছে, একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসছে, চাপ সৃষ্টির অভিযোগ উঠে আসছে এবং তার পাশাপাশি বাবা মাকে অন্ধকারে রেখে কার্যত তড়িঘড়ি অভয়ার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রমাণ লোপাট করার অভিযোগ। এবং অভিযোগ কার বিরুদ্ধে? মূলত নির্মল ঘোষ, যিনি প্রাক্তন বিধায়ক পানিহাটির, তার বিরুদ্ধে যেরকম অভিযোগ করা হয়েছে এই এফআইআরে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, দুই কাউন্সিলরের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ করে ইতিমধ্যেই খড়দা থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে। মূলত ওই দিন রাতে পানিহাটি শ্মশানে কেন তড়িঘড়ি অভয়ার দেহ পুড়িয়ে দেওয়া হলো, দাহ করে দেওয়া হলো এবং সেক্ষেত্রে বাবা মাকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে তাদের উপরে চাপ সৃষ্টি করে এবং অন্যান্য দেহ যেগুলি আগে থেকেই ছিল শ্মশানে তাদেরকে বাইপাস করে মূলত অভয়ার দেহ আগে ভাগে পুড়িয়ে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে মূলত যে নথি শ্মশানে দেখা যায় সেখানেও কিন্তু নিহতের মা বাবার কারুরই সই ছিল না, সেক্ষেত্রে সই ছিল কিন্তু নির্মল ঘোষের এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্যদের। কী কারণে এত তাড়াহুড়ো, কী কারণেই বা একেবারে বাবা মাকে
তাকে অন্ধকারে রাখা হলো, এই যাবতীয় বিষয় তদন্ত করবে এবার খড়দা থানার পুলিশ। এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে কার্যত যখন সিবিআই নতুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা তদন্ত শুরু করে, তারা কিন্তু সরাসরি পানিহাটি শ্মশানে পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে বেশ কিছু নথি তারা সংগ্রহ করেছেন, সেখানকার কর্মীদের সঙ্গেও কথা বলেছেন এবং কি কারণে সেখানে এত তাড়াতাড়ি তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হলো সেই নিয়ে কিন্তু সিবিআইয়ের তরফ থেকেও অপরদিকে তদন্ত করা হচ্ছে, এমনটা আমরা জানতে পারছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রম, আমাদের সঙ্গে থাকো, কারণ যে অভিযোগ উঠে আসছে যে মৃতদেহ নিয়ে যাওয়ার পর শ্মশানে বলা হয়েছিল ভিআইপি মৃতদেহ, ইনফ্যাক্ট ফোন করে বলে দেওয়া হয়েছিল যে ভিআইপি মৃতদেহ। এইখানে কিন্তু বারবার করে তদন্তের মোড় ঘুরে যাওয়ার মতো, কেন এত চটজলদি করা হলো, কেন এত তাড়াহুড়ো করা হলো, এই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে আরও একবার আপনাদের সামনে রাখবো যে ট্রেইর কথা বারবার করে বলছি, কাদের বিরুদ্ধে অভিযোগ বা এফআইআর নাম রয়েছে আরও একবার আপনাদের সামনে একটু ডিটেলসে রাখবো। দেখুন, নির্মল ঘোষ, মনে আছে আপনাদের, একেবারে দাপুটে তৃণমূল বিধায়ক তৎকালীন, এখন প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ। কারণ আরজি কর কাণ্ডে প্রথম থেকে এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন নির্যাতিতার মা বাবা। একবার প্রথম থেকে কিন্তু আতশ কাছের তলা ইনি, এবং তার সঙ্গেই বলতে হয় আরও একজনের কথা, সোমনাথ দে, প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধে প্রথম থেকে নির্যাতিতার মা বাবা অভিযোগ করে আসছিলেন। এবং এর সঙ্গেই আরেকজন 3 নম্বর ব্যক্তি, প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, এদের বিরুদ্ধেও, অর্থাৎ এই 3 জন, নির্মল, সোমনাথ, সঞ্জীব, এই 3 জনের বিরুদ্ধে একেবারে এফআইআর উল্লেখ করেছেন নির্যাতিতার বাবা যে এরা একেবারে তড়িঘড়ি তার মেয়ের দেহ সৎকারের চেষ্টা করে এবং সেই মোতাবেক তারা কাজটা করে। কেন এত তড়িঘড়ি, কেন এত তৎপরতা, এই 3 জনের যাবতীয় বিষয় নিয়ে তদন্ত করছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো উঠে আসে আমাদের নজর তো অবশ্যই থাকছে। এই ট্রয়ির আর কি কি ভূমিকা, এই ভূমিকার পেছনে কি সত্যিই কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করা হয়েছিল কি, এই যাবতীয় বিষয়গুলো স্পষ্ট হবে আরও যত তদন্ত এগিয়ে চলবে। তারপর শ্মশান কর্মী, এই যে কিছুক্ষণ আগেই বলছিল আপনাদেরকে যে ফোন করে বলা হয় সে সময় যে ভিআইপি মৃতদেহ আসছে, কেন বলা হয়েছিল তা নিয়ে তো অবশ্যই তদন্ত হচ্ছে। সেক্ষেত্রে সেই শ্মশান কর্মীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি কি বলেন তিনি, শুনুন। ছইটা কোনো ম্যাটার, এটা সংবাদদাতা স্বাক্ষর, যে কেউ সংবাদ দিতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর সার্টিফিকেট তুলবে তো বাড়ির লোককে তুলতে হবে, সেটার জন্যে ওটা আপনি যে সই করেছেন আপনি সার্টিফিকেট পাবেন এটা না, ওখানে জাস্টিফাইড করা হয়, ব্লাড কানেকশান দেখে ওখানে সার্টিফিকেট দেওয়া হয়, মিউনিসিপ্যালিটি দেবে সার্টিফিকেট। আমাদের কাজ হলো পুরানো কাগজ নিয়ে পুড়িয়ে দেবো, এইবার এই পেপার মিউনিসিপ্যালিটিকে পাঠিয়ে দেবো, মিউনিসিপ্যালিটি জাস্টিফাইড করবে কাকে সার্টিফিকেটটা কার হাতে দেওয়ার না দেওয়ার। আমাদের এখানে কাটছুপি হওয়ার জায়গা নেই, আমাদেরকে পেপার দেবে, বডি পোড়ানো হবে, এটাই। হ্যাঁ, কি আগে বলছেন 2টো বডির আগে জাম্পিং হয়েছে, 2টো বডির পরেই পুড়তো, 45 মিনিট করে 1.5 ঘন্টা আগে পুড়েছে। তাতে 1.5 ঘন্টা আগেই আমাকে যদি বলতেন যে বডি পুড়বে না, তাহলে তারপরে যদি আমি পোড়াতাম তাহলে আমাদের বলতে পারতেন যে আমি তো বলেছিলাম বডি পুড়বে না, তোমরা কিন্তু জোর করে বডি পুড়িয়েছো, তাহলে কোনো কাটছুপিটা আমার কাছে এখানে সঙ্গে থাকবে। নিজের জিনিস আপনাকে বলতে হবে, যা কিছু আপনাকে ডিসিশান নিতে হবে, আমি ডিসিশান মেকার নই। এখন যদি বলেন যে আমি চাপে বলতে পারিনি, তাহলে আপনি যদি চাপে না বলতে পারেন তা আমাদের কি তাদের চাপ থেকে হবে না। শ্মশান কর্মীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। সেক্ষেত্রে যার বিরুদ্ধে প্রথম থেকে অভিযোগ উঠে আসছে সেই তৃণমূল নেতা বা প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার বাড়িতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। তার কাছ থেকে উত্তর চাওয়ার চেষ্টা করছিলাম আমরা, তবে তার দেখা পাওয়া যায়নি। নির্মলবাবু বাড়ি আছেন? 24 ঘন্টা থেকে এসছিলাম। নির্মলবাবু, অনেকক্ষণ ডাকাডাকি করার পরও তার বাড়ির দরজা একেবারেই বন্ধ। দীর্ঘদিন ধরেই কিন্তু এইভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে তার বাড়ির দরজা, এবং আমরা এর আগেও যখন এসছিলাম তখনও কিন্তু তার দেখা পাওয়া যায়নি। কোথায় গেলেন নির্মল ঘোষ, তার কোনো পাত্তা নেই, বা তিনি বেপাত্তা হয়ে রয়েছেন এই পানিহাটি অঞ্চল থেকে, এটুকু কিন্তু একবারে স্পষ্টভাবে বলা যায়। আমি আরও একবার বাড়িটা দেখাবো। এই যে বাড়ির দরজা, একদম যে দরজা রয়েছে, বিভিন্ন জানলাগুলো রয়েছে, যে জানলাগুলো একসময় পুরোপুরি খোলা থাকতো, এবং এই যে দরজা, সেই দরজার যে মেন যে দরজা, সেই দরজাতেও কিন্তু এই মুহূর্তে একেবারেই তালা ঝুলছে, এবং বেশ কিছুদিন ধরে যে এই তালা খোলা হয় না সেটাও কিন্তু একেবারে স্পষ্ট। তালা দেখলেও বোঝা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে এই তালা কিন্তু একেবারেই খোলা হয় না।
কোথায় গেলেন নির্মল ঘোষ? আমরা বারবার করে তার দরজায় এসে নক করার পরেও, ডাকার পরেও যেমন পরিবারের কেউ বাড়িয়ে আসলো না, ঠিক তেমনই নির্মল বাবু বা নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক, তারও কিন্তু কোনো পাত্তা নেই। খড়দা থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। লাপাতা নির্মল ঘোষ, তবে কোথায় সে, কেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? অবশ্যই তদন্তকারীরা সেদিকে নজর রাখছে, আমরা নজর রাখছি তার খোঁজ খবর নেওয়ার। আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে যে এই যে পুরো বিষয়, এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলেও চাপানোতর তুঙ্গে। বেলেঘাটার তৃণমূল বিধায়ক বা মমতাপন্থী নেতা কুণাল ঘোষ, তার বক্তব্য শোনাবো, এবং বাম নেতা শতরূপ ঘোষ তার রিয়াকশন শুনবো। 2 বছর ধরে কি তাহলে সিবিআই এই কাজগুলো করেনি? গত 3-3.5 মাস ধরে দেখছি শুভেন্দু অধিকারী বলছেন যে আমি এইটা করছি ওইটা করছি। উনি যখন এত কিছু করছেন তাহলে 2 বছর ধরে সিবিআই কি করছিল? এখানে কেউ তো বলতে পারবে না যে মমতা ব্যানার্জির পুলিশ এই কাজগুলো ইচ্ছে করে করেনি, কারণ মমতা ব্যানার্জির পুলিশের হাত থেকে তো তদন্তভার সিবিআই হাতে চলে গেছিল ঘটনার 96 ঘন্টার মধ্যে। সত্যি কথা বলতে যা মনে হচ্ছে এটা পুরোটাই একটা নাটকবাজি হচ্ছে। 1 মাসের মধ্যে প্রকৃত দোষীদেরকে ধরার কথা ছিল, 3.5 মাস কেটে গেছে, এখনো পর্যন্ত ওরা সেটা করতে পারেনি। সেই কারণে আমরা কিছু একটা করছি এটা দেখানোর জন্য এদেরকে করতে হবে। আমরা অভয়ার মৃত্যু ভয়ঙ্কর নিন্দা করছি, দোষীর কঠোরতম শাস্তি দাবি করি। 2, আমরা নিশ্চিতভাবে তার পরিবারের প্রতি সম্মান এবং সহানুভূতি দেখাই, কিন্তু তারা এতভাবে তারা বয়ান চেঞ্জ করেছেন যে তারা সেই জায়গাটায় দাঁড়িয়ে গোটা বিষয়টার প্রতি এটা পুরোটাই রাজনীতিতে চলে যাচ্ছে কিনা, বা রাজনৈতিক ন্যারেটিভ, আমার যার উপর বক্তব্য ছিল, আমার যাকে প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে, আমার যার উপর রাগ ছিল, এমন একটা কিছু করবেন না। আমার বক্তব্য, যদি এই দাহ কার্য নিয়ে কোনো অন্যায় কিছু থাকে নিশ্চয়ই সিবিআই সেটা খোঁজ নিত। এমন কিছু করবেন না, এরপরে না বিপদে পড়া পরিবারকে পাড়া প্রতিবেশীরা সাহায্য করতে যেতে ভয় পাবে, এমন কিছু করবেন না। আরজিকর কাণ্ডের এবার বিরাট আপডেট দেবো আপনাদেরকে। ঘটনার দিন উপস্থিত সব কর্মীকে তলব করলো সিবিআই। চলতি সপ্তাহেই তলব করা হয়েছে, অর্থাৎ ঘটনার দিন যারা যারা কাজে ছিলেন সব কর্মীকে, তাদেরকে কিন্তু এবার আসতে হবে এবং সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হবে তাদেরকে। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন। বিক্রম, একটা বড় ডেভেলপমেন্ট এটা। একেবারে আরজি করে খুন ও ধর্ষণের যে মূল মামলা, সেই মামলা তদন্ত করছে সিবিআই। সিবিআইয়ের নতুন তদন্তকারী দল অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম যা এই মুহূর্তে তদন্ত করছে, সেখানেই কিন্তু আমরা জানতে পাচ্ছি যে মূলত ওই অভিশপ্ত রাতে, ওই অভিশপ্ত দিন যারা যারা ওই হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে কর্মরত ছিলেন, ডিউটিতে ছিলেন, তাদের প্রত্যেককেই কিন্তু ধাপে ধাপে তলব করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে। ইতিমধ্যেই সিবিআই সূত্রের খবর যে বেশ কয়েকজন চিকিৎসক, বেশ কয়েকজন নার্সিং স্টাফ এবং অন্যান্য যারা সাফাই কর্মী বা সিকিউরিটি পার্সোনাল, তাদেরকেও কিন্তু তলব করা হয়েছে। চলতি সপ্তাহে তাদেরকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই চিকিৎসক বা নার্সিং স্টাফদের মধ্যে অনেককেই এর আগে কিন্তু সিবিআইয়ের প্রাক্তন যে তদন্তকারী দল তারা জিজ্ঞাসাবাদ করেছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে, কিন্তু বেশ কিছু ল্যাপসেস সেখানে দেখা গিয়েছিল, এমনটাই মনে করা হচ্ছে। নতুন যে সিবিআই তদন্তকারী দল, অনুরাগ কুমার সিবিআই জয়েন্ট ডাইরেক্টরের নেতৃত্বে তদন্ত করছে, তাদের তরফ থেকে কিন্তু এবার আবারও সেই সমস্ত যারা প্রাইমারি উইটনেস, তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বেশ কয়েকজন চিকিৎসক এবং নার্সিং স্টাফ যাদেরকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও ইলাবোরেটভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণেই কিন্তু চলতি সপ্তাহে আবারও তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের তরফ থেকে তলব করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। সিবিআই আমাদের সঙ্গে থাকো, আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। অনিকেত, সব কর্মীদের যারা সেদিন উপস্থিত ছিলেন, ডিউটিতে ছিলেন, তাদেরকে তলব করা হয়েছে চলতি সপ্তাহে। এই যে নতুন করে আবারও এই তৎপরতা, কিভাবে দেখছেন? না, সিবিআই যে ব্যর্থ হয়েছে বিগত 2 বছর ধরে, এই কথা আমরা বারবার বলে আসছিলাম এবং আমরা দাবি রাখছিলাম যে দ্রুত এর তদন্ত হওয়া প্রয়োজন। এই তদন্তের মাধ্যমে 9 আগস্ট এবং 14 আগস্ট যে যা ঘটেছিল সেই সত্য উদ্ঘাটিত করা প্রয়োজন। তাহলে যদি নতুন করে সিবিআই ব্যর্থতা বাহিনী নতুন করে যদি তারা চিন্তা ভাবনা করে এগোতে চায়, তাহলে আমার শুধু একটাই কথা বলার যে একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন
এবং হচ্ছে এভিডেন্স ট্যাম্পার এবং ইনভেস্টিগেশন আসার যে কথা তৎকালীন সিবিআই প্রাইমারি চার্জশিটে বলেছিল, সেই নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়ে 9 এবং 14 আগস্টের সত্য প্রকাশিত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। একদিকে আর্যিকর ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত এবং নতুন নতুন সব ডেভেলপমেন্টগুলো সামনে আসছে, আপনাদের সামনে রাখছি। এরই সঙ্গে দুর্নীতির তদন্ত, সেদিকেও তো নজর রাখতে হবে আর্যিকরে, এবং সেক্ষেত্রে আর্যিকরে জিনিসপত্র কেনার ক্ষেত্রে বিলিং কিভাবে হতো তা নিয়ে এক অ্যাকাউন্টেন্ট সাক্ষী দিলেন আদালতে। সেক্ষেত্রে এই পুরো বিষয় নিয়ে আর কি কি জানা যাচ্ছে আমরা জানার চেষ্টা করব, কারণ আর্যিকরে দুর্নীতি আমরা দেখেছি যে এর আগে ধর্ষণ খুন ঘটনার পর আর্যিকরে দুর্নীতির বিষয়টিও সামনে চলে আসে, এবং সেক্ষেত্রেও মামলা রুজু হয় এবং তদন্তের গতি প্রকৃতি এগিয়ে চলছে। এবং এই আবহে আদালতে সাক্ষ্য দিলেন এক অ্যাকাউন্টেন্ট, সাক্ষ্য দিলেন এক পারচেস কমিটির সদস্য। বিক্রম রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। বিক্রম, আর্যিকরে খুন ও ধর্ষণের তদন্ত একদিক দিয়ে চলছে, অন্যদিকে এই দুর্নীতি তদন্ত যেটা সেই সময় সামনে আসে তা নিয়ে সাক্ষ্য দিয়েছেন, তো সেক্ষেত্রে কি ডেভেলপমেন্ট বা কি আপডেট এই বিষয়? দেখো, আরজিকরের একজন অ্যাকাউন্টস এবং পারচেস কমিটির সদস্য, তার সাক্ষ্য গ্রহণ করা হলো আরজিকর দুর্নীতি মামলায়, মূলত সিবিআই বিশেষ আদালতে। সেখানেই কিন্তু কিভাবে এই ইনস্ট্রুমেন্টাল পারচেস হতো সেই সংক্রান্ত বিষয় নিয়ে তার সাক্ষ্য গ্রহণ করা হয়, এবং আদালতে সাক্ষ্য দেওয়ার আগে মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। সিবিআই তার বয়ান রেকর্ড করেছিল এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে মূলত এই আরজিকর দুর্নীতি মামলার তদন্তকে কেন্দ্র করে। এবং এই যে পারচেস এবং পারচেস কমিটির যিনি সদস্য, তার এই সাক্ষ্য, তার এই বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায়, এমনটাই মনে করা হচ্ছে। আমরা জানি যে সন্দীপ ঘোষ, যিনি আরজিকরের সুপার ছিলেন, তাকে কিন্তু এর অধ্যক্ষ ছিলেন, তাকে কিন্তু এর আগে গ্রেফতার করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে দুর্নীতির মামলায়। তার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে চার্জশিট থেকে শুরু করে চার্জ ফ্রেম করা হয়েছিল, এবং শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষের পাশাপাশি আরও একাধিক লোককেও গ্রেফতার করা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, তিনি যে হিয়ারিং চলছে সেখানে কিন্তু তিনি আবেদন করেছেন যে 3টি জিনিস তার ফেরত দরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআইয়ের তরফ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছে এবং বলা হয়েছে যে আগামী শুনানিতে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে এই বিষয় নিয়ে রিটেন অবজেকশন করা হবে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।